আসসালামু আলাইকুম। পাপিল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ফিজিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় ভেক্টর। অর্থাৎ একটা ক্লাসে আপনি কিন্তু ভেক্টরের সমগ্র কিছু পেয়ে যাচ্ছেন। আজকের এই ক্লাসে একদম ভেক্টরের থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে সকল কিছু নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এটা দেখে নিতে চাই আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে প্রথমত আমরা ভেক্টর আমাদের যে রাশিগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সদিক অধিক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা ভেক্টর রাশির যে প্রকাশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে আয়ত একক ভেক্টর গুলা, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা আরো আলোচনা করব হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরির যে ভেক্টর আছে, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, ঋণ ভেক্টর, অথবা হচ্ছে একক ভেক্টর, সদৃশ ভেক্টর, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন ম্যাথ আসে সেই যেমন হচ্ছে ভেক্টরের ডট গুণন এবং হচ্ছে স্কেলার গুণন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা আরো আলোচনা করব হচ্ছে এই আয়তাকার ভেক্টর গুলার যে স্কেলার গুণন আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত আসে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্যার আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টরের ক্রস গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রেও আমাদের যে সূত্রগুলো আছে এবং সেখান থেকে কি কি ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষায় থাকতে পারে সেই বিষয়গুলো এবং ক্রস গুণফলের ভ্যালুটা কিভাবে বের করা যায় সেই বিষয়টা আমরা এই ক্লাসে দেখার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা ভেক্টরের যে সূত্রগুলো আছে, যোগের সূত্র, একটা হচ্ছে সামান্তরিক এবং হচ্ছে ত্রিভুজ। আমাদের সামান্তরিক সূত্রের প্রমাণটা যেহেতু পরীক্ষা আসে সুতরাং আমরা সামান্তরিক সূত্রের প্রমাণটা দেখব এবং ত্রিভুজ সূত্রের প্রমাণটাও দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার আমরা এখান থেকে আমাদের যে কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো প্রথমত আমরা আলোচনাটা শুরু করি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাশি। এখন রাশি কাকে বলেছে? এই মহাবিশ্বে আমরা যা কিছু পরিমাপ করতে পারি, যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে আমাদের রাশি। রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে আমাদের স্কেলার আর একটা হচ্ছে কি স্যার ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিটা হচ্ছে যে রাশিকে মান এবং দিক দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। যেহেতু এই ক্ষেত্রে আমরা দিকের প্রাধান্য দিয়ে থাকি সেজন্য এই রাশিটার আরেকটা নাম হচ্ছে স্যার সদিক রাশি বা দিক রাশি। অপরদিকে স্কেলার রাশিটা হচ্ছে স্যার যে রাশিকে শুধুমাত্র মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সেটাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি বলি। এখন যেহেতু এখানে মান দ্বারাই যেহেতু সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে, দিকের কোনো প্রয়োজন হচ্ছে না, সেই জন্য স্যার এটাকে আমরা অদিকও বলতে পারি, আবার শুধুমাত্র মান রাশি বলতে পারি। ওকে, এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে স্যার আপনি অবশ্যই এখান থেকে একটু উদাহরণগুলো মাথায় রাখতে হবে। যেমন এই ভেক্টর রাশির উদাহরণগুলো কি কি স্যার? বেগ, ত্বরণ, সরণ, ওজন, মন্দন, এইগুলা বল। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ এবং স্কেলার রাশির উদাহরণগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি। সো এইগুলো হচ্ছে কি স্যার আমাদের স্কেলার রাশি। সো এই ধরনের কিছু উদাহরণ আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন বলে দুটি ভেক্টর রাশির নাম, দুটি স্কেলার রাশির নাম লিখো, তখন কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের এগুলা লিখতে হবে। সো চলুন এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এখন হচ্ছে স্যার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। আমরা প্রথমত আলোচনা করব হচ্ছে স্যার ভেক্টর রাশির প্রকাশ। একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি প্রথমত। যেমন ভেক্টর রাশিকে অনেকভাবে প্রকাশ করা যায়। সাপোজ এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে আমরা কি করব? এই এ হরফের উপরে একটা তীর চিহ্ন দিব, এ লেটারের উপর একটা তীর চিহ্ন দিব। এটা হচ্ছে স্যার ওয়ান কাইন্ড অফ একটা ভেক্টর রাশির প্রকাশ। কোনো একটা রাশির উপরে বা কোনো একটা বর্ণের উপর, লেটারের উপরে আপনি যদি একটা তীর চিহ্ন দেন দ্যাট মিন্স ওইটা হচ্ছে স্যার একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এই উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এরপরে আমরা যদি স্যার ধরেন একটা ভেক্টর রাশি, এখন এটার উপর যদি একটা টান দিয়ে দিলাম, এটাও কিন্তু স্যার ওয়ান কাইন্ড অফ একটা ভেক্টর রাশি, আপনাকে বুঝতে হবে। এখন এই টানটা দেখুন উপরে না দিয়ে নিচেও দিতেন, এটাও ভেক্টর রাশি প্রকাশ। অথবা কোন একটা হরফকে আপনি যদি বোল্ড আকারে প্রকাশ করেন, মানে বোল্ড আকারে লিখেন, তার মানে সেটা দ্বারা কি করা যায় স্যার? ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, মানে মোটা হরফে। সো মোটা হরফে লিখলেও সেটা কিন্তু স্যার একটা কি বলেন তো ভেক্টর রাশি প্রকাশ। তার মানে এটাও ভেক্টর রাশি প্রকাশ করে, এটাও ভেক্টর রাশি প্রকাশ করে, এটাও ভেক্টর রাশি প্রকাশ করে এবং এটাও স্যার ভেক্টর রাশি প্রকাশ করে। তার মানে আমরা একটা ভেক্টর রাশিকে এই এই চারটার যে কোনো উপায়ে প্রকাশ করতে পারি, যে কোনো ভাবে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তো আমরা আশা করি ভেক্টর রাশির প্রকাশটা আমরা বুঝতে পারছি। সো আমাদের এইটুকু ক্লিয়ার। এখন আসি স্যার আমরা একক ভেক্টরটা কাকে বলে। এটা একদম সহজ একটা সংজ্ঞা, যে ভেক্টরের মান এক একক সেটাকে মূলত একক ভেক্টর বলা হয়। এই যে এই কথাটা মনে রাখতে হবে,
যে ভেক্টর রাশিটার মান হচ্ছে কত স্যার 1 একক, তাকে আমরা একক ভেক্টর বলে থাকি। এখন একক ভেক্টর এটা অন্যভাবে বলা যায়, কোন একটা ভেক্টর রাশিকে আপনি যদি তার মান দ্বারা ভাগ করে দেন তাহলে আপনি যে ভেক্টরটা পাচ্ছেন সেটি হচ্ছে আবার একক ভেক্টর, এইভাবে বলা যায়। এখানে কিন্তু এই কথাটা আমরা লিখে দিছি যে কোন ভেক্টরের মান দ্বারা মান যদি শূন্য না হয় তাহলে ওই ভেক্টরকে তার মান দ্বারা আপনি যদি কি করেন মূল ভেক্টরটাকে ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি স্যার একক ভেক্টর। সহজ বিষয়, কোন একটা ভেক্টর, তাহলে আমরা বলতে পারি কি স্যার, এভাবে বলতে পারি না যে একক ভেক্টর সমান সমান উপরে হচ্ছে স্যার কি স্যার তার যে মূল ভেক্টরটা আছে সেই ভেক্টরটা, আর নিচে আমরা কি করব ওই ভেক্টরের যে মান পাওয়া যায় সেই মান দ্বারা আমরা যদি মূল ভেক্টরটাকে ভাগ করে দেই তাহলে আমরা এই যে পেয়ে যাচ্ছি আমাদের একক ভেক্টর। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি একক ভেক্টর চিনবো কিভাবে? একক ভেক্টর চেনার জন্য তার উপর একটা টুপি পরানো থাকে। একক ভেক্টরের সাইনগুলো হচ্ছে স্যার এই যে এরকম হয়। মনে করেন সাপোজ এখানে আই একটা একক ভেক্টর, কেন একক ভেক্টরটা কিভাবে চিনলেন স্যার আপনি? তার উপরে দেখেন স্যার একটা টুপি দেওয়া আছে, তার মানে যাদের উপরে টুপি দেওয়া থাকবে তাদেরকে বুঝতে হবে ওইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। মনে করেন এ যদি একটা একক ভেক্টর হয় তাহলে আমরা তার উপর একটা টুপি পরাই দিব। তো এই যে তার উপরে যে একটা টুপি আছে, তো যারাই টুপি দেওয়া তাই হচ্ছে কি স্যার একক ভেক্টর। ওকে, আচ্ছা, তারপর আমরা এটা দেখি। মনে করেন এ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এই এ ভেক্টর রাশিটাকে আমরা যদি এ এর মান দ্বারা, এখন ভেক্টর রাশির মান বলতে ওটার উপর আর মানের উপরে কিন্তু স্যার কখনোই ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে মূল ভেক্টর, আর এই ভেক্টরের ভ্যালু হচ্ছে যে এটা। তাহলে এখন এই ভেক্টরটাকে আমি যদি তার মান অর্থাৎ এটা দ্বারা ভাগ করে দেই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি স্যার এই এ ভেক্টরের একক ভেক্টর। এই যে একক ভেক্টর আমি লিখবো এ এর উপর একটা টুপি দিয়ে দিলেই সেটা হয়ে যাবে এ এর একক ভেক্টর। আশা করি আমরা বুঝতে পারছি এবং এটা আমরা তার পরবর্তী স্লাইডে অবশ্যই দেখব। এই যে স্যার দেখেন এখানে খুব সুন্দর করে কিভাবে একক ভেক্টরটা লেখা হয় সেটা এখানে দেখাই দেওয়া হয়েছে। যেমন এ একটা ভেক্টর ছিল, মূল ভেক্টর হচ্ছে আমার এইটা, আর এই ভেক্টরের মান হচ্ছে যেটা, এটা হচ্ছে কিন্তু তার মান, আর এটা হচ্ছে কি স্যার আমাদের মূল যে মূল ভেক্টরটা। ঠিক আছে স্যার, এই মূল ভেক্টরকে যদি মান দ্বারা ভাগ করে দেন তাহলে পেয়ে যাচ্ছে আমরা কি স্যার বলেন তো ওই ভেক্টরের একক ভেক্টর। এইটা ক্লিয়ার। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা তো অবশ্যই স্থানাঙ্ক ব্যবস্থা জানি, ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো আছে অর্থাৎ যেখানে তিনটা অক্ষ থাকবে, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এই জেড অক্ষ। সো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে সকল একক ভেক্টর আমরা ব্যবহার করি সেই সকল একক ভেক্টর গুলাকে মূলত কি বলা হয় আয়ত একক ভেক্টর বলা হয়। এখানে ডেফিনেশনটা লেখা আছে, আপনি দেখেন এই যে আয়তাকার ভেক্টরের সংজ্ঞাটা এখানে কিন্তু লেখা আছে। কি সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি স্যার, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর সমূহকে মূলত আমরা বলে থাকি আয়ত একক ভেক্টর। এখন এখানে আয়ত একক ভেক্টর গুলা কি কি আছে? আছে হচ্ছে আপনার আই, এটা হচ্ছে একটা আয়ত একক ভেক্টর, তারপরে স্যার একটা আছে জে এবং আরেকটা আছে কে, এবং এরা প্রত্যেকে কিন্তু স্যার একক ভেক্টর। সেই জন্য দেখেন এদের প্রত্যেকটার উপরে কিন্তু টুপি পরানো আছে, ক্যাপ দেওয়া আছে। ওকে, তো এখানে আইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর এবং যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং কেটা হচ্ছে কি স্যার জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এবং এখানে আমরা চিত্রের সাহায্যে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছি। যেমন এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরটা হচ্ছে আই, এই ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কে। তাহলে আমাদের এইটুকু আশা করি ক্লিয়ার যে কোন অক্ষ বরাবর কোন আয়ত একক ভেক্টর গুলা কাজ করে সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা আলোচনা করব ভেক্টর রাশির যে বিভিন্ন ধরনের ভেক্টর আছে সেই ভেক্টর গুলো আমরা নিয়ে একটু আলোচনা করি। কি কি আছে স্যার আমরা যদি একটু দেখি। যেমন দেখেন স্যার আমাদের কি কি ভেক্টর আছে, এখানে সমান ভেক্টর আছে, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, তারপরে হচ্ছে স্যার নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, তারপর আমরা পড়বো একক ভেক্টর, আরটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো এই ভেক্টর গুলার যেমন আমাদের বোঝা জরুরি, আরেকটা বিষয় হচ্ছে এগুলো সংজ্ঞাটা মনে রাখা আমাদের জন্য জরুরি, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্নে আপনার কিন্তু এই প্রশ্নগুলো থাকে যে আপনার এই সমান ভেক্টর কাকে বলে অথবা বিপরীত ভেক্টর কাকে বলে, সদৃশ ভেক্টর কাকে বলে। সো এই সংজ্ঞাগুলো আমাদের একটু মাথায় রাখতেই হবে। সো আমরা সংজ্ঞাগুলো একটু দেখি, আপনারা এখানে বোর্ডেও লেখা দেখতে পাচ্ছেন, একটু পড়ে নিলে আশা করি পারবেন, বাট আমি তারপর আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই। সমান ভেক্টরটা কি স্যার?
দুটা ভেক্টরের মান যদি সমান হয় এবং দিকটা যদি একই হয়, মান সমান এবং দিকটা যদি কি হয়, একই হয়, তখন ওই দুটো ভেক্টরকে পরস্পর আপনি কি বলতে পারবেন, সমান ভেক্টর বলতে পারবেন। এই ক্ষেত্রে আপনি তিনটা শর্ত প্রয়োগ করতে পারেন, যে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে কয়টা, তিনটা। কি কি স্যার? প্রথম কথা হচ্ছে মান সমান হইতে হবে, দুটো ভ্যালুটা কি হইতে হবে, সমান, ইকুয়াল হইতে হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে তাদের দিকটা কি হইতে হবে, সেম হইতে হবে, একই দিকে হইতে হবে, ডিরেকশনটাও সেম। এবং আরেকটা শর্ত হচ্ছে তারা যদি পরস্পরের সমান্তরাল হয় অথবা দ্বারক রেখা একই হয়, তাহলে আপনি কিন্তু বলতে পারবেন ওই দুইটা ভেক্টরকে পরস্পর সমান ভেক্টর। তাহলে এখানে এই কথাটা কিন্তু লেখা আছে, দেখেন এখানে দ্বারক রেখার কথাটা বলে না, জাস্ট দুইটা শর্ত উল্লেখ করে দেওয়া আছে যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং দিকটা যদি সমমুখী, সমমুখী মানে হচ্ছে কি একই দিকে একই মুখী যদি হয়, তাহলে সেটি হচ্ছে কি স্যার, সমান ভেক্টর। মনে করেন এ হচ্ছে একটা ভেক্টর এবং এখানে আরেকটা ভেক্টর হচ্ছে স্যার বি। এখন এই এ ভেক্টর এবং এই বি ভেক্টর দুইটার যদি মান সমান হয়, সাপোজ আপনি এ ভেক্টরের মান পাইলেন 5, বি ভেক্টরের মানও হচ্ছে 5, মানে মানটাও সমান। ওকে, তারপরে আপনার যদি দেখেন যে দিকটা কি আছে, একই আছে, দিকটা কি আছে স্যার, একই আছে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, অর্থাৎ এই এ ভেক্টরটা এবং এই বি ভেক্টরটা পরস্পর কি স্যার, সমান ভেক্টর। তারপরে আসি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এটা আর এটা প্রায় একই, জাস্ট একটা কথা ডিফারেন্স। কি ডিফারেন্স আপনি দেখেন, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, আমরা আগেরটার মধ্যে বলছি মান সমান, এটার মধ্যে মান সমান, কিন্তু দিকটা যদি বিপরীত হয়, দিকটা যদি কি হয় স্যার, বিপরীত হয়ে যায়, তখন সেই দুইটা ভেক্টরকে আমরা কি বলতে পারি স্যার, বিপরীত ভেক্টর অথবা ঋণাত্মক ভেক্টর বলতে পারি। ঠিক আছে, আচ্ছা সাপোজ মনে করেন এখন এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম, তো এরকম যদি একটা উদাহরণ দিই আমরা, এই এ একটা ভেক্টর যার ডিরেকশনটা এইদিকে এবং এখানে বি হচ্ছে আরেকটা ভেক্টর যার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এখন এই দুইটা ভেক্টরের যদি ভ্যালুটা কি হয় স্যার, সমান হয় এবং তাদের দিকটা যদি কি হয়, পরস্পরের বিপরীতমুখী হয়, দেখেন এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, তাহলে দিকটা কি, ডিরেকশনটা কি, বিপরীত। সো এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন এই এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে বি, আর সেই ক্ষেত্রে এটার আগে আমরা কি দেব, একটা মাইনাস চিহ্ন দিব, কেননা এই ভেক্টরটার আরেকটা নাম আছে কি স্যার, ঋণাত্মক ভেক্টর। কথা বুঝতে পারছি? তাহলে আশা করি আমরা এই বিপরীত অথবা ঋণাত্মক ভেক্টরটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে সদিশ ভেক্টর। এটা একদম সোজা, যে সমজাতীয় অসমানের দ্বিমাত্রিক দিক ভেক্টর যদি একই দিকে থাকে, তাহলে ডিরেকশনটা যদি কি হয়, একই দিকে থাকে, একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে স্যার আমরা কি বলতে পারি, সদিশ ভেক্টর বলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে শূন্য ভেক্টর। এটা একদম সোজা, যে ভেক্টরের মানটা শূন্য সেটাকে আমরা শূন্য ভেক্টর বলবো, যে ভেক্টরের মানটা কি স্যার, শূন্য, তাকে শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর বলা হবে। তারপরে আসি স্যার আয়তাকার ভেক্টর। এটা ডেফিনেশন আমরা একটু আগে পড়ে ফেলছি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো কাজ করে সেগুলোকে কি বলা হয় স্যার, আয়ত একক ভেক্টর বলা হয়। তারপরে একক ভেক্টর কাকে বলে এটার সংজ্ঞাটা আমরা জানি। তো লাস্ট হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটাকে কি বলা হবে স্যার, অবস্থান ভেক্টর বলা হবে। আমি যদি একটু আপনাদেরকে বোঝাই দেই, মনে করেন সাপোজ এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক আমরা কল্পনা করলাম। সো এখানে আমরা একটা বিন্দু নিলাম পি, এটা হচ্ছে স্যার আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই পি বিন্দুর অবস্থান, ঠিক আছে, আমি যে ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি, সাপোজ মনে করেন এই ওপি ভেক্টর দ্বারা, এই ওপি ভেক্টর দ্বারা, কোন ভেক্টর দ্বারা স্যার, এই ওপি ভেক্টর দ্বারা আমি যদি, ওপি ভেক্টর দ্বারা আপনি যদি পি বিন্দুর অবস্থান প্রকাশ করেন, তাহলে এই ওপি ভেক্টরকে আপনি বলবেন হচ্ছে স্যার অবস্থান, আপনি বলবেন অবস্থান ভেক্টর। তাহলে আশা করি বুঝতে পারছি যে পি বিন্দুর অবস্থানটা আমি যদি ওপি ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলেই কেবল আমি বলতে পারবো এই ওপিটাই হচ্ছে এখানে অবস্থান ভেক্টর। সহজ ভাষায় কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে, সেটি হচ্ছে কি স্যার, অবস্থান ভেক্টর। মাঝে মাঝে এই অবস্থান ভেক্টরটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, আশা করি আপনারা এই দুইটা বিষয় বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন। ঠিক আছে, এখানে স্কেলার গুণন এবং ডট গুণনের ক্ষেত্রে আমাদের তাদের যে ডেফিনেশনটা আছে বা সংজ্ঞাটা আছে, এটা কিন্তু স্যার আমাদের মাথায় রাখতে হবে। কি রকম একটু সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে দুইটা ভেক্টর রাশির গুণফল, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তবে সেই গুণটাকে আমরা কি বলতে পারি স্যার, স্কেলার গুণন বলি।
মানে স্কেলার গুণফলের শর্তটা হচ্ছে সে যে প্রোডাক্টটা দিবে, গুণফলের যে প্রোডাক্টটা হবে সেটা অবভিয়াসলি কি হবে, একটা স্কেলার রাশি হবে। সেই কারণে আমরা বলছি যে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তবে সেই গুণনটাকে আমরা কি বলতে পারি, স্কেলার গুণন বলতে পারি। কি বলতে পারি স্যার, স্কেলার গুণন বলতে পারি। এখন এটা কিভাবে গুণ করব, সূত্রটা কি আসছে এটা একটু আমরা একটু দেখি। মনে করেন এ হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এবং এখান দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে সেটা হচ্ছে বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণটা যদি আমাদের থিটা হয় তাহলে আমি ভেক্টরের সূত্র অনুযায়ী লিখতে পারি এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তার মানে আমরা বলতে পারি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল হচ্ছে দুইটা ভেক্টরের মানদের গুণফল, এবং তার সাথে আবার কি গুণ করবেন, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত যে কোণটা আছে তার কোসাইনের গুণফলের সমান। সেই কথাটা কিন্তু এখানে বলতে দেখেন, স্কেলার বা ডট গুণফলের মান, রাশি দুইটির মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। আমি যে কথাটা বোঝালাম এটাই এখানে লেখা আছে যে দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা হচ্ছে তাদের যে মানটা হবে, মানে এ এর যে মানটা পাবেন, বি এর যে মানটা পাবেন, এই দুইটা গুণ করবেন, পাশাপাশি এটার সাথে আরো কি গুণ করবেন, তাদের অন্তর্ভুক্ত কোণটা, মানে দুইটা ভেক্টর মধ্যবর্তী যে আপনার ডিফারেন্সটা থাকবে, কোণটা থাকবে, সেই কোণটা দ্বারা আপনি কার সাথে গুণ করবেন, cos থিটার সাথে, তাদের মান ইনটু cos থিটা, মানে ওই কোণটা cos, ওই কোণের কোসাইনটা নিতে হবে। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন হচ্ছে স্যার আমরা আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখব স্যার যে এই ডট গুণফলটা, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমরা ডট গুণফলটা দেখব। এখানে একটু কথা বলা দরকার, এটাকে আমরা কেন ডট গুণফল বলি। প্রথমত স্কেলার গুণন বলি এই কারণেই, কারণ এই ক্ষেত্রে আমাদের একটা স্কেলার রাশি তৈরি হয় বা স্কেলার রাশি উৎপন্ন হয় গুণফলের ফলে। আর ডট বলার পিছনে মেইন যে রিজনটা আছে, আপনি যখন এই গুণটা লিখতেছেন তখন দেখেন স্যার মাঝখানে একটা কি দিতেছে, আমরা ডট দিতেছি না, সেই কারণে এই গুণটার নাম হচ্ছে ডট গুণন। এখন এই দেখেন আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে স্কেলার গুণন যদি আমরা করি তাহলে তার মানগুলা কি কি আসে সেটা আমরা স্যার একটু দেখি। মূলত আপনাকে যদি জিজ্ঞেস করি স্যার আই ইন্টু জে বা জে ইন্টু কে অথবা কে ইন্টু আই সমান জিরোটা কেন হইলো স্যার, ব্যাখ্যা কি, জিরো কেন হইলো, আপনি তো দেখেন আমি যদি ব্যাখ্যাটা দেই, আমরা আই ইন্টু আই অথবা এইটার আগে একটু ব্যাখ্যা দেই আপনাদেরকে। দেখেন আই ডট জে, ঠিক আছে, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, আই ইন্টু জে ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে একটু দেখেন স্যার, এই যে এখানে যে আইটা আছে আমাদের, এই আই এর মানটা কত, যেহেতু এগুলো হচ্ছে একক ভেক্টর দ্যাট মিন্স এদের ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আই এর ভ্যালুটা 1, জে এর ভ্যালুটা হচ্ছে কত 1। এখন cos থিটা স্যার, এই যে আমি যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক চিন্তা করি, আই তো হচ্ছে x অক্ষ বরাবর এবং যেটা হচ্ছে y অক্ষ বরাবর, দ্যাট মিন্স এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা অবশ্যই কয় ডিগ্রি স্যার, 90 ডিগ্রি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা অবশ্যই কত ডিগ্রি স্যার, 90 ডিগ্রি, তাই না? আমরা এখানে কি লিখতে পারি, cos 90, cos 90। এখন বলেন তো স্যার যে cos 90 এটার ভ্যালুটা কত, শূন্য না, বলেন তো cos 90 এর ভ্যালুটা কত, শূন্য। সেই জন্য আপনি এই টোটালটা গুণ করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেই কারণেই লিখছে আপনারা এখানে i ডট জে, কিংবা আপনি যদি জে ডট কে এর হিসাব করেন অথবা কে ডট আই এর হিসাব করেন, আলটিমেটলি আনসারটা কত পাবেন স্যার, শূন্য পেয়ে যাবেন। স্যার আশা করি আপনারা এটা বুঝতে পারছি। এই কথাগুলো কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। এরপরে স্যার আপনি যদি আই ডট আই অথবা জে ডট জে অথবা কে ডট কে এদের মান বের করেন, কত আসতে পারে আমরা যদি একটু দেখি স্যার কত আসবে আমাদের। আমি একটু সূত্রটা লিখলাম, আই ডট আই ইজ ইকুয়াল টু আই ডট আই ইন্টু কস আই এবং আই, যেহেতু দুইটা একই দিকে ক্রিয়া করতেছে, আপনি তো একই ভেক্টর নিচ্ছেন, মানে আই এর সাথে আই, এখানে দুইটা তো x অক্ষ বরাবরই ক্রিয়া করতেছে, সেই ক্ষেত্রে এখানে উৎপন্ন কোণটা হচ্ছে 0 ডিগ্রি। দেখেন আই এর মানটাও 1, জে এর মানটাও এই আই এর মানটাও কিন্তু 1 এবং cos 0 ডিগ্রি, এটার মান কত স্যার 1, তাহলে তিনটা 1 গুণ করলে কত হবে, 1ই হবে না বলেন তো? সেই কারণে আমরা বলতে পারি আই ডট আই অথবা জে ডট জে অথবা কে ডট কে সবগুলোর মান হচ্ছে 1, বাট আপনি যদি বিপরীত টানেন তাহলে আনসারটা কি হবে, আলটিমেটলি স্যার শূন্য হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার। আমাদের
এই স্কেলার গুণনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন স্যার, আমরা ডট গুণফলের ক্ষেত্রে এ ডট বি সমান আমরা কি লিখছিলাম, এ বি কস থিটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটু উপাংশের যে তথ্যটা বা উপাংশের যে কথাটা সেটা একটু মাথায় রাখতে হবে, অথবা লম্ব বিক্ষেপ। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে স্যার আমাদের বি ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা কেবল আমরা স্কেলার গুণন বলেন অথবা ডট গুণনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমি যদি বলি এই ক্ষেত্রে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, তাহলে আমি বি এর লম্ব বিক্ষেপ কেমনে বের করতে পারবো? আমরা এই বিন্দুটা থেকে এ এর উপর একটা লম্ব টানি। তাহলে লম্ব টানলে মনে করেন সাপোজ এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা ধরেন কিউ বিন্দু। তাহলে এই যে যে আমাদের পি কিউ যে লম্বটা টানলাম, তাহলে এখানে কি পাই গেলাম স্যার আমি, ওপি। এই ওপিটাই হচ্ছে আমাদের মূলত এই বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে আমাদের ওপিটা কি আসে বলেন তো? আমরা যদি এখানে কজের যে ফর্মুলাটা আছে, আমরা কজ সমান কি জানি বলেন তো, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে এখানে আমাদের ওপি, আর অত্রিভুজটা হচ্ছে ও কিউ। সো ওপি মানে হচ্ছে, দেখেন ওপি মানে হচ্ছে কত স্যার, বি, সরি, ওপি মানে হচ্ছে কিন্তু আমাদের স্যার এ, আর ও কিউ মানে হচ্ছে কত স্যার, বি। আপনি যদি আলটিমেটলি গুণ করেন তাহলে দেখেন তো এখানে কি হচ্ছে, তাহলে বি সাথে যদি cos থিটা গুণ করি তাহলে এর সমান হচ্ছে আমাদের বি cos থিটা। স্যার এই যে এ বলতে কোনটা আসলে আমরা এখানে ওপি লিখে রাখি তাহলে মনে হয় বেটার হয়। তাহলে ওপি সমান হচ্ছে বি cos থিটা। তাহলে বি cos থিটাটাই হচ্ছে বা ওপিটাই হচ্ছে কিন্তু আমাদের এই বি এর লম্ব বিক্ষেপ কার উপরে, এ এর উপরে। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, বি এর লম্ব অভিক্ষেপ সমান হচ্ছে বি cos থিটা। আমি যদি বলি এ এর লম্ব অভিক্ষেপ কত হবে, তাহলে এ cos থিটা আমি কি লিখতে পারি না বলেন তো? তাহলে এখন আমি যদি স্কেলার গুণের মধ্যে একটু শর্তটা সাজাই লিখি, একটু যদি এভাবে লিখি, আপনি একটু এখানে চিন্তা করেন এই বি cos থিটা মানে কি, বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমি ক্রস গুণনটাকে এইভাবে চালিয়ে লিখতে পারতেছি, দেখেন এ ডট বি সমান হচ্ছে এ ইন্টু, আর এই বি cos থিটা মানে হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ। বি cos থিটা মানে কি স্যার, বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমি এখানে বলতে পারি বি এর লম্ব অভিক্ষেপ। তার মানে একটা ভেক্টরের মান, মানে প্রথম ভেক্টরের মান এবং তার সাথে যদি আমরা দ্বিতীয় ভেক্টরের লম্ব বিক্ষেপ গুণ করি তাহলে কিন্তু স্যার আমরা কি পেয়ে যাচ্ছি বলেন তো, স্কেলার গুণনটা পেয়ে যাচ্ছে অথবা ডট গুণফলটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আপনি একই বিষয় আবার বলতে পারেন, তাহলে এটাকে আবার এভাবে বলা যায় না স্যার, বি ইন্টু এ এর লম্ব বিক্ষেপ। একই তো কথা, আপনি চেঞ্জ করে লিখেন, বিটা প্রথমে লিখেন, এটা এখানে নিয়ে যান, তাহলে একই সেটা হয়ে গেলে সেটা হয়ে যাবে কি এর লম্ব বিক্ষেপ। সুতরাং তার মানে আমরা বলতে পারতেছি যে এই স্কেলার গুণন বা ডট গুণটা গুণফলটা হচ্ছে একটা ভেক্টরের সাথে অপর ভেক্টরের লম্ব বিক্ষেপের গুণফল। ওকে, আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভেক্টরের যে ক্রস গুণফলটা বা ভেক্টর গুণনটা আছে সেটা। প্রথম কথা হচ্ছে এটাকে আমরা কেন ভেক্টর গুণন বলি, যে গুণফলের কারণে, যে গুণফল করলে দুইটা ভেক্টর রাশির মধ্যে যে গুণন করলে তার গুণফলটা একটা ভেক্টর রাশি পাওয়া যায়, সেই গুণনটাকে আমরা স্যার কি বলতে পারি, ভেক্টর গুণন বলতে পারি। আপনি যদি একটু দেখেন এখানে খুব সুন্দর করে একটা সংজ্ঞা লেখা আছে, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তবে তাকে কি বলা হবে স্যার, ভেক্টর গুণন বলা হবে। আর আমরা যখন ভেক্টর গুণনটা লিখি, ভেক্টর গুণনটা যখন আমরা স্যার লিখবো তখন কিন্তু আগের মতো আমরা ডট আর দিব না, আমরা কি দিব স্যার, একটা ক্রস দিব। আমরা আগে যখন স্কেলার করতাম, স্কেলার গুণন লিখতাম, তখন কিন্তু স্যার মাঝখানে আমরা একটা ডট চিহ্ন দিতাম, তাই না বলেন তো, এই যেরকম। বাট এখন ডট দিব না, আমরা কি দিব স্যার, ক্রস দিব। এই কারণেই এই যে মাঝখানে যে আপনি ক্রস দিচ্ছেন, এই কারণে এটাকে আমরা কি বলি স্যার, এই যে ক্রস গুণনও বলি। আর প্রোডাক্টটা যেহেতু ভেক্টর আসে সেজন্য এটাকে ভেক্টর গুণনও বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখন দেখেন তাহলে এ ক্রস বি সমান হবে আমাদের এ বি সাইন থিটা, আর এখানে একটা আমাদের একক ভেক্টর দিতে হবে।
সেই কথাটা দেখেন এখানে লেখা আছে ভেক্টর অথবা ক্রস গুণফলের মান রাশি দুইটির মান এবং তাদের যে মধ্যবর্তী কোণটা আছে তার সাইনের গুণফলের মানের সমান, সাইনের গুণফলের সমান। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আমাদের যে এই যে ইরাটা থাকে সেটা হচ্ছে এই যে ইরাটা যে থাকে, এই ইরাটা যেহেতু আপনি দেখেন আমি যদি ক্রস গুণফলটা করি, ক্রস গুণফল করার পরে আমার এখানে যে প্রোডাক্টটা আসবে বা গুণফলটা আসবে, এই গুণফলটা নিতান্ত একটা কি রাশি স্যার? ভেক্টর রাশি। এখন এটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে অবশ্যই আপনার এটা ডিরেকশনটাও দেখাই দিতে হবে বা এটার দিকটা কোন দিকে হবে। তখন এই দিকটাই মূলত এই ভেক্টর রাশি বা গুণফলের যে ভেক্টর রাশিটা হয় সেটার দিক প্রকাশ করে স্যার এই যে এটা দ্বারা, এই আয়তাকার ভেক্টর দ্বারা আমরা কি করি স্যার? এটার দিকটা প্রকাশ করি। এখন কিভাবে প্রকাশ করি চলুন আমরা এটা দেখি। এই আলোচনার মধ্যে আমরা ওই ইডার যে দিকটা আছে সেটা আমরা একটু স্যার দেখতে পারবো। আপনি একটু খেয়াল করেন স্যার, এখানে এখানে এ হচ্ছে একটা ভেক্টর রাশি আর এই দিকে হচ্ছে বি একটা ভেক্টর রাশি। সো এদের মধ্যবর্তী কোণটা যদি আমাদের আলফা হয় তাহলে আমরা ভেক্টরের যে গুণনটা আছে সেই সূত্র অনুযায়ী লিখতে পারি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইডা এ বি সাইন আলফা। এটা একদম যে ভেক্টরের যে সূত্রটা আছে গুণনফলের যে সূত্রটা সেটা অনুযায়ী আমি লিখে ফেলছি। ওকে, এখন এখানে যে আমাদের এই যে ইডাটা আছে এটা আসলে দিক প্রকাশ করে। এখন দিকটা কোনটা কোন দিকে হবে? আমাদের এইটার দিকটা হবে ডানহাতি স্কোয়ার নিয়ম অনুসারে। কোন নিয়ম অনুসারে? ডানহাতি যে স্কোয়ার নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে এটা হবে। একটু এক্সাম্পল দেই স্যার। এই ক্ষেত্রে দেখেন কথাটা এরকম ভাবে বলা, এই ইডা ভেক্টরটা কি করবে? এই দুইটা গুণফলের দিক প্রকাশ করবে। ওকে, কিভাবে প্রকাশ করে আপনি একটু দেখেন। এই ক্ষেত্রে আমরা যদি এই ভেক্টর রাশিকে কি করি, ভেক্টর রাশি এই এ থেকে বি এর দিকে যাই, মানে এ থেকে বি এর দিকে যদি আমি ক্ষুদ্রতম কোণের দিকে আগাই, আগানোর ফলে তাহলে আমি কোন দিকে যাচ্ছি দেখেন তো? এ থেকে বি এর দিকে যাচ্ছি, মানে আমি এই দিকে আগাচ্ছি। এখন একটা ডান হাতে স্ক্রুকে আপনি যদি এই বরাবরই ঘুরান, এই উল্টা ভাবে এন্টি ক্লকওয়াইজ, আমি তো এন্টি ক্লকওয়াইজে যাচ্ছি তাই না? এই এন্টি ক্লকওয়াইজটা আপনি যদি যান সেই ক্ষেত্রে স্ক্রুটা কোন দিকে উঠবে? উপর দিকে যাবে না নিচের দিকে? একটা নাট, স্ক্রু মানে কি নাট, আপনি যদি একটা নাট এই বরাবর ঘুরান তাহলে আমরা বুঝতে পারি সেটা নিচের দিকে যায়, আর যে উল্টা ভাবে ঘুরাই তাহলে সে উপর দিকে আসে। তো এই কারণেই বলা যায় যে ইরা এর দিকটা হবে এই যে আয়তাকার ভেক্টরটার দিকটা হবে বা গুণফলের দিকটা হবে উপরের দিকে। বাট আপনি যদি এইভাবে যান এই দিক থেকে এই দিকে, এখন যদি আপনি বি থেকে এর দিকে যান তখন কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে কোন দিকে চলে যাবে? নিচের দিকে। দ্যাট মিন্স আমরা বলতে পারি এ ক্রস বি এটার দিকটা হবে উপরে, বাট আপনি যদি লিখেন বি ক্রস এ তাহলে এটা কিন্তু কোন দিকে যাবে স্যার? নিচের দিকে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এখন আমরা এই যে ক্রস গুণফলটা আছে সেই ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা ক্রস গুণফলের মান কিভাবে বের করব সেটার জন্য আমাদের একটা বিষয় একটু ধারণা পেতেই হবে। কারণ আমরা যদি আমাদের ম্যাথমেটিক্স 1 এর লাস্টের যে অধ্যায়গুলো দেখে যদি ভেক্টরের যে অধ্যায়গুলো থাকে সেই ভেক্টরের অধ্যায়গুলোর মধ্যে একটা বিষয় আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেখানে কিন্তু ভেক্টরের কিছু অঙ্ক আমাদের আসে পরীক্ষায়। সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ক্রস গুণফল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ আপনি যখন ক্রস গুণফল করবেন তার মানটা কেমনে বের করবেন? আমরা যে ডট গুণফল যখন করি তখন দুইটা ভেক্টরকে সরাসরি গুণন করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই ক্রস গুণফলটা আমি ডট গুণফলের মতো করে করতে পারবো না। এই ডট গুণফলটা যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমার কিসের সাহায্য নিতে হবে স্যার? এই যে নির্ণায়কের সাহায্য নিতে হবে। সেই জন্য আমরা এখানে ক্রস গুণফলটা কিভাবে বের করা যায় সেটার একটা ফর্মুলা এখানে আপনাদেরকে দেখাই দিলাম। একটু দেখেন, সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা ভেক্টর আর এটা হচ্ছে বি আরেকটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এটা যদি হয় তাহলে a ক্রস b সমান কত হবে? এখন আমি a ক্রস b কেমনে বের করব? বের করার ওয়েটাই হচ্ছে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ডিটারমিনেন্ট করতে হবে, নির্ণায়ক করতে হবে। তাহলে দেখেন কিভাবে করব সেটা। আমরা প্রথমে উপরের যে সারিটা আছে সেখানে আয়তাকার ভেক্টরগুলো লিখব, i j k। এই যে এখানে যেহেতু i ছিল, j ছিল, k ছিল, আমরা আয়তাকার ভেক্টরগুলো লিখে দিলাম। তারপরে আয়তাকার ভেক্টর i এর সহগ কত তার নিচে লিখবেন, ঠিক আছে? তার নিচে লিখবেন j এর সহগ যা আছে সবগুলো লিখলেন। এই দেখেন i এর সহগ এখানে ছিল x আর এখানে ছিল কত স্যার? bx। এই যে দেখেন নিচে i এর যত সহগ আছে সবগুলো লিখে দিচ্ছি। সিমিলারলি j এর যে সহগগুলো আছে সবগুলো লিখে দিলেন।
কে এর যে সবগুলো আছে সবগুলো কি করবেন তার নিচে নিচে লিখে দেন। লিখে দেওয়ার পরে আপনার যে নির্ণায়কটা গঠিত হবে সেই নির্ণায়কের যে মানটা আসবে, সেই নির্ণায়কের আপনার যে মানটা আসবে সেটাই হচ্ছে মূলত a ক্রস b এর ভ্যালু। সেটা হচ্ছে কি স্যার আমাদের a ক্রস b এটার ভ্যালু। আশা করি আমরা কিন্তু এখন যে কোনো কিছু করতে পারবো। বুঝতে পারছি? আমি যদি আরেকটু উদাহরণ দেই একটা অঙ্কের ক্ষেত্রে, তাহলে আশা করি সেটা আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব দুইটা ভেক্টর যুগের যে ত্রিভুজ সূত্রটা আছে সেই ত্রিভুজ সূত্রটা, দুইটা ভেক্টরের যুগের বা ভেক্টর যুগের যে ত্রিভুজ সূত্রটা আছে সেটা। এটা কিরকম স্যার? দুইটা ভেক্টর রাশিকে ত্রিভুজের যদি একই দিকে দুইটা বাহুরূপে প্রকাশ করা যায়, মনে করেন এটা একটা এ ভেক্টর আর এখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে সেটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন তাদের ডিরেকশনটা যদি একই দিকে হয় তাহলে আমি যদি এই দুইটা বিন্দুকে মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের যদি শেষ বিন্দুকে সংযুক্ত করে দেই, তাহলে আমি যে রেখাটা পাবো এই রেখাটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের কি প্রকাশ করবে স্যার? লব্ধি প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে আর বলি তাহলে আর সমান হবে আমাদের a প্লাস বি। দেখেন এই কথাটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের লব্ধি। দেখেন কি লিখছে, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করে, এই যে দেখেন একটা ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু মানে কাছাকাছি দুইটা বাহু যদি কি করে ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করলো একই ক্রমে, কিন্তু মানে এটা মাথায় রাখতে হবে যে একই ক্রমে, ক্রমটা সেম। দেখেন প্রথমে কি হয়েছে, এটা এই দিক থেকে এইদিকে গেছে, আবার এটাতে এইদিকে এদিক থেকে এদিকে গেছে, মানে তাদের ক্রমটা কিন্তু সেম, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তখন তখন কি হয়, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু, তৃতীয় বাহু স্যার কোনটা? এই যে এটা তৃতীয় বাহু না, বলেন তো? তাহলে এই তৃতীয় বাহুটা কি করবে স্যার? বিপরীত ক্রমে। কোন ক্রমে স্যার? বিপরীত ক্রমে এদের কি করবে স্যার? লব্ধি প্রকাশ করবে। তাহলে বিপরীত ক্রম মানে কি, দেখেন তাদের সিমিলার ডিরেকশনটা যদি হইতো তাহলে এই দিক থেকে যায় এই দিকে যাইতো, মানে এই দিকে চলে যেত। বাট যখন আমরা লব্ধির কথা বলবো বিপরীত ক্রমে যদি হয় তাহলে অবশ্যই ডিরেকশনটা কি হইতে হবে স্যার? বিপরীত, মানে ডিরেকশনটা থাকবে এই দিকে। কথা বলতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এই ক্ষেত্রে কি হবে স্যার? আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এটি হচ্ছে আমাদের ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। এখন আসলে আমরা আলোচনা করব ভেক্টর যুগের যে সামান্তরিক সূত্রটা আছে ভেক্টর যুগের সেই সামান্তরিক সূত্রটা। এখন এই ভেক্টর যুগের যে সামান্তরিক সূত্রটা আছে আমাদের, সেটা আমরা যদি একটু দেখি যে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটা, মানে কোন একটা কৌণিক বিন্দু হতে সন্নিহিত দুইটা বাহু অঙ্কন করছেন, এ একটা বাহু অঙ্কন করছেন, এ একটা বাহু অঙ্কন করছেন। ওকে, এখন এই সন্নিহিত বাহু দুটি যদি কোনো কোণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, এই দুইটা ভেক্টর যদি কি করে স্যার? এই দুইটা ভেক্টর রাশি যদি একই সময়ে কোন ভেক্টর রাশির মান এবং দিক প্রকাশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের যে কোণটা আছে সেই কোণটা কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এখন আমি যদি এখানে একটা সামান্তরিক অঙ্কন করে ফেলি, তাহলে এটা হবে আমার সেই সামান্তরিক, এবং এটা ধরেন ও, এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি। তাহলে এই যে আমি সামান্তরিকটা পাইলাম, এখন আমাদের কর্ণটা কি হবে? এই যে ওবিটা হবে কর্ণ। তাহলে এই ওবি কর্ণটাই যথাক্রমে এই ভেক্টর এবং এই ভেক্টরে কি প্রকাশ করবে স্যার? লব্ধি প্রকাশ করবে। এটাই হচ্ছে মূলত আমাদের সামান্তরিক সূত্র। ঠিক আছে, এখন এই সামান্তরিক সূত্র অনুসারে তাদের ভ্যালুটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু স্যার দেখি। আমরা এই ক্ষেত্রে যদি একটা সামান্তরিক চিন্তা করি, মনে করেন সূত্র অনুসারে এটা ও, এটা এ, এটা হচ্ছে স্যার বি, এটা হচ্ছে সি, এটা ধরেন পি ভেক্টর যার ডিরেকশনটা এইদিকে, এটা হচ্ছে কিউ ভেক্টর ডিরেকশনটা এইদিকে মাছ, আর এটা হবে তাদের লব্ধি। এখন আসেন এটা যদি কিউ হয় অনায়াসে এটাকে আমি কি বলতে পারবো স্যার? কিউ বলতে পারবো, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে। এই ওসি বাহু এবং এই এবি বাহুটা কি হবে স্যার? পরস্পর সমান হবে। সো এখন আসেন আপনি আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে যদি কি চিন্তা করি স্যার? থিটা চিন্তা করি। মনে করেন এই পি ভেক্টরটা হচ্ছে এইটা এবং কিউ ভেক্টরটা হচ্ছে এটা, এই দুইটার মধ্যবর্তী কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে আপনি বলেন তো এই কোণটাও কি থিটা না? বলেন তো, এটা যদি আমাদের থিটা হয় এটা অবশ্যই কি হবে স্যার? আমাদের থিটা হবে। এখন আমি বি থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে, যেটা আমাদের
ডি বিন্দুতে ছেদ করলো, যেটা আমাদের কি বিন্দুতে ছেদ করলো স্যার, ডি বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার আছে। এখন আমাদের প্রথমত আলোচনা করব আমরা এই যে এ বি ডি ত্রিভুজটা যে আছে এইটুকু নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। এ বি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এ দেখেন আমরা কি জানি cos থিটা সমান হচ্ছে, cos থিটা সমান আমাদের কি বলেন তো, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে স্যার আমাদের এখানে এডি, ভূমিটা হচ্ছে কি স্যার আমাদের এখানে এডি, ঠিক আছে। আর অত্রিভুজটা হচ্ছে কি স্যার আমাদের এবি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর গুণ করলে এডি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন এবি বলতেই তো কিউ, এ দেখেন এবি এর মানটাই কিন্তু কিউ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে এবি সমান হচ্ছে কিউ, তাহলে কিউ কস থিটা। আমরা কার সমান পাইলাম, এডি সমান পাইলাম স্যার কিউ কস থিটা। আবার ত্রিভুজ এবিডি এ এটা যেহেতু হচ্ছে স্যার একটা কি ত্রিভুজ স্যার বলেন তো, সমকোণী ত্রিভুজ, মানে এক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এবি স্কয়ার, অত্রিভুজটা কত স্যার এবি, ভূমিটা হচ্ছে কত এডি। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তার মানে এই কথাটা কিন্তু বলা যায় কিসের সাহায্যে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এখন আপনি এই হোল ত্রিভুজটা নিয়ে চিন্তা করেন, এই যে এই হোল ত্রিভুজটা, সম্পূর্ণ ত্রিভুজটা অর্থাৎ ও বিডি ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করেন। আমি যদি অন্য একটা কালার করে আপনাদেরকে বোঝাই, এখন আমরা যেটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটুক ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা, ওবিডি ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। ত্রিভুজ ওবিডি এ ওবি স্কয়ার সমান সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে অত্রিভুজ, ওবিটা অত্রিভুজ, ভূমিটা হচ্ছে আমাদের ওডি এবং এটা কত স্যার বলেন তো বিডি, তাই না। এখন ওবি বলতে আমরা জানি লব্ধি, যেটা হচ্ছে আর, আমরা ওবি সমান কত ধরে নিয়েছি, এটা সমান ধরে আমরা আর, যদি এটা হচ্ছে আমাদের লব্ধি প্রকাশ করে তার মানে এটা সমান হচ্ছে আর লিখলাম, সমান হচ্ছে আর স্কয়ার। আর ওডি, এই ওডি বাহুর মধ্যে দেখেন স্যার দুইটা বাহু আছে, ওডি মানে কি স্যার সম্পূর্ণটা না, এটার মধ্যে কয়টা বাহু আছে, দুইটা। দেখেন একটা হচ্ছে এই ও এ পর্যন্ত আর একটা হচ্ছে এডি পর্যন্ত। তাহলে আমরা ওডি এর পরিবর্তে কি লিখতে পারি না স্যার, যে ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন এখানে তো স্যার একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এবং তারপরে কি আছে স্যার বিডি স্কয়ার। ও এ মানে কত স্যার পি, এই যে এখানে লিখে আছে ও এটা মানে হচ্ছে কত স্যার, এই যে আমাদের পি ভেক্টর, সো এখানে পি স্কয়ার লিখবো প্লাস 2, ও এ মানে হচ্ছে পি এবং এডি, এডি বলতে আমরা কত পাইছিলাম স্যার, একটু দেখেন তো এডি বলতে আমরা কি পেয়েছিলাম, এখানে একটু লেখা আছে দেখেন, এই যে আমরা এডি সমান পাইছি কত স্যার কিউ cos থিটা। তাহলে আমরা এডির জায়গায় লিখতে পারি কিউ cos থিটা প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখেন এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান কত স্যার এবি স্কয়ার। তাহলে আমরা এখানে কি স্যার এবি স্কয়ার লিখতে পারি না। এখন এবি বলতে কত স্যার বলেন তো, এই যে আমাদের এবি স্কয়ার, এবি বলতে কত স্যার কিউ না বলেন তো। তাহলে আমি এই এবির জায়গায় কি একসাথে কিউ লিখতে পারি না বলেন তো। তাহলে আমরা এখানে যদি লিখে দিই কিউ স্কয়ার, কোনো সমস্যা আছে, কারণ এই এবি এর মানটাই কিন্তু স্যার কিউ। তাহলে কিউ স্কয়ার সমান লেখা যায় এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এডি স্কয়ার মান হচ্ছে কত, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার কিউ স্কয়ার লিখে দিলাম। তাহলে এখন আমাদের এখানে কি ছিল আর স্কয়ার যে ছিল, এই স্কয়ারটা যদি আপনি এই পাশে নিয়ে যান তাহলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে। মূলত এটাই হচ্ছে আমাদের লব্ধি নির্ণয় করার সূত্র, যার ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা প্লাস কিউ স্কয়ার। সো এই হচ্ছে আমাদের সূত্র লব্ধি বের করার। ওকে, আচ্ছা তারপরে স্যার এখন আমরা লব্ধির মান বের করার সূত্র পেয়ে গেলাম। এখন স্যার লব্ধির দিক বের করতে হবে আমাদের। কি বের করতে হবে, লব্ধির দিকটা বের করতে হবে। স্যার আমরা লব্ধির দিকটা একটু বের করি। দেখেন লব্ধির দিক বের করবো আমরা। লব্ধির দিক আমি মনে করি
এখন আমি যে জিনিসটা মনে করব সেটা হচ্ছে, আমি মাথায় মনে করতেছি আমাদের এই লব্ধিটা পি এর সাথে, মানে যেই বাহুটার সাথে ভূমির সাথে আপনার সাপোজ মনে করি কত কোণ তৈরি করছে, আলফা কোণ তৈরি করছে। কি কোণ তৈরি করছে? আলফা। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটা পি এর সাথে আলফা কোণ তৈরি করছে। এখন তাহলে যদি আমি স্যার এই হোল ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ওবিডি ত্রিভুজে, ও বিডি ত্রিভুজে টেন আলফা সমান বলা যাচ্ছে, আমরা কি জানি লম্ব বাই ভূমি, আমাদের লম্বটা হচ্ছে কি স্যার? এডি, সরি বিডি, লম্ব হচ্ছে বিডি, ভূমিটা হচ্ছে কত স্যার? ওডি। এখন ওডি সমান কি লেখা যায়? ও এ প্লাস এডি, আর উপরে হচ্ছে বিডি। স্যার আপনি এখানে আগে বিডির মানটা একটু বের করেন। বিডির যে মানটা আছে, আমি যদি এই ত্রিভুজ অনুসারে বিডির মানটা বের করার কথা বলি, এই ত্রিভুজ অনুসারে একটু আগে, তাহলে দেখেন এখানে বিডি সমান কি হবে আমাদের? আমরা যদি সাইন থিটার কথা বলি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এখানে বিডি, সরি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অত্রিভুজ, অত্রিভুজটা হচ্ছে আমাদের এ বি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। আচ্ছা, তো এখানে আমরা লিখে দিলে কি আসতেছে আমাদের? বিডির মানটা কত? এ বি সাইন থিটা। আর ও এর মানটা হচ্ছে কত স্যার? পি প্লাস এডির মানটা কত স্যার? এডি হচ্ছে আমাদের কিউ কস থিটা। সো এবি বলতে আমরা কত বুঝি? কিউ, তাহলে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। আর এই পাশে আমরা কি পাইছিলাম? টেন আলফা। ঠিক আছে, তাহলে এখন আলফা সমান কত আসে? টেনটা দুই পাশে নিয়ে যায়, তাহলে হয়ে যাবে টেন ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এই হচ্ছে স্যার আমাদের লব্ধির দিক বের করার সূত্র। মূলত এই কোণটাই, এখানে যে আলফা কোণটা আমরা লিখছি, এই আলফা কোণটাই লব্ধির ডিরেকশনটা প্রকাশ করে দিবে, লব্ধির ডিরেকশনটা প্রকাশ করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা একই সাথে লব্ধির মান এবং একই সাথে লব্ধির দিক বের করার সূত্রটা পেয়ে গেলাম। এই প্রমাণটা কিন্তু আমাদের পরীক্ষায় সরাসরি আসে। আমরা যদি ফুল স্ক্রিনটা একসাথে একটু দেখি, এই যে স্যার একটু দেখে নিলে আপনারা আশা করি এটা পারবেন কিভাবে আমরা প্রমাণটা করলাম। ওকে, এই ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু ক্ষেত্র আছে, এই ক্ষেত্রে আমাদের একটু কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, যে কখন লব্ধির মান কত হয়, কিভাবে, সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। স্যার দেখেন, দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করবে, মনে করেন সাপোজ দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করবে, আমি একটু বলি, মনে করেন সাপোজ পি ভেক্টর এটাও এই দিকে কাজ করতেছে এবং কিউটাও আপনার এই দিকে কাজ করতেছে। এটা হচ্ছে পি ভেক্টর, এটা যদি আমরা কিউ ভেক্টর, এবং তারা যদি একই দিকে ক্রিয়া করে, একই দিকে তারা যদি ক্রিয়া করে, সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী উৎপন্ন কোণটা কত স্যার? 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি লব্ধির মধ্যে এই কথাগুলো লিখি, যে এই থিটার মানটা যদি আমরা 0 লিখে দিই, তাহলে কি আসে দেখেন তো? তাহলে আর সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তো থিটার মান তো এই ক্ষেত্রে বললাম 0, তাহলে আপনি এখানে 0 লিখতে পারেন, তারপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার। এখন এই যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানটা কত স্যার? 1 না বলেন তো? 1 প্লাস কিউ স্কোয়ার। গুণ করলে আমাদের কি আসে বলেন তো? গুণ করলে আসে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে ভিতরে একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যায়, সূত্রটা অ্যাপ্লাই করলে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন স্কোয়ার আর রুট ওভার যদি কেটে দেই, তাহলে হবে পি প্লাস কিউ। তাহলে এখন একটু আপনি খেয়াল করেন স্যার, এখানে আমরা যে আর সমান পাইলাম পি প্লাস কিউ, এটাই হচ্ছে মূলত লব্ধির সর্বোচ্চ মান। এটাই হচ্ছে কি স্যার? লব্ধির সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আপনি লব্ধির ম্যাক্সিমাম ভ্যালুটা কখন পাচ্ছেন? আমরা এই যে লব্ধির সর্বোচ্চ মানটা বের করলাম, আপনি এটা কখন পাচ্ছেন স্যার? যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, মানে তাদের মধ্যবর্তী উৎপন্ন কোণটা হচ্ছে কত স্যার? উৎপন্ন কোণটা হচ্ছে 0 ডিগ্রি, বা তারা একই দিকে কাজ করতেছে। আর তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান জানলাম। এখন লব্ধির সর্বনিম্ন মানটা কখন আসবে সেটা আমাদের দেখা উচিত না বলেন তো? সর্বনিম্ন মানটা কখন আসবে? এখন দেখেন আমরা সর্বনিম্ন মানটা বের করব। সর্বনিম্ন মানটা আপনি পাবেন
যখন হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে। মনে করেন এই বিন্দু হতে পিটা কাজ করতেছে হচ্ছে এই দিকে এবং কিউটা কাজ করতেছে তার বিপরীত দিকে, মানে এই দিকে। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে তখন কত স্যার? 180 ডিগ্রি। কত হবে? 180। এখন আপনি এই মানগুলো একটু বসান তো, যে আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস 2p³ cos থিটা ছিল, থিটার মান কত? 180, বসাই দিলাম, প্লাস কিউ স্কয়ার। এখন আপনি যদি cos 180 এর কথা লিখেন এখানে ক্যালকুলেটরের মধ্যে, তাহলে দেখবেন এই cos 180 এর মান হচ্ছে কত স্যার? মাইনাসের 1। তাহলে মাইনাস 1টা দ্বারা যদি গুণ করেন তাহলে কি হবে? মাইনাস 2p³ হয়ে যাবে প্লাস কিউ স্কয়ার। সো আলটিমেটলি এখানে একটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। স্কয়ার রুটে কেটে দিলেন তাহলে শুধু থাকবে p মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের, আমরা এখন যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটাই হচ্ছে স্যার আমাদেরকে লব্ধির মিনিমাম ভ্যালু, মানে হচ্ছে সর্বনিম্ন মান। কি মান স্যার? সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চটা পাবো যখন একই দিকে কাজ করবে, এবং সর্বনিম্নটা পাবো কখন স্যার? যখন দেখা যাবে আপনার দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে একই দিকে কত পাবো? এটা পাইলাম আমরা। বিপরীত দিকে কাজ করলে কত পাবো? সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন বাকি আছে স্যার, যদি দুইটা ভেক্টর আপনার পরস্পরের উপর লম্ব হয়ে যায়, দুইটা ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কি হবে? মনে করেন সাপোজ এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 90। এখন আমি থিটার জায়গায় কত লিখবো? 90 লিখবো। তাহলে দুইটা ভেক্টর যখন পরস্পরের উপর লম্ব হয়ে যাবে তখন আমাদের লব্ধির ভ্যালুটা আসবে হচ্ছে পি স্কয়ার প্লাস 2p³ cos থিটা ছিল এখানে, থিটার মান কত? 90, বসাই দিলাম। স্যার cos 90 এর মান কত বলেন তো? cos 90 এর মান আপনি অবশ্যই জানেন, cos 90 এর মানটা হচ্ছে 0 প্লাস কিউ স্কয়ার। তাহলে এই 0 দ্বারা গুণ করলে এইটুক কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না স্যার, বলেন তো? তাহলে এইটুক যদি 0 হয়ে যায় তাহলে এখানে হবে শুধুমাত্র পি স্কয়ার, আর এইটুক তো 0 হয়েই গেল, আর প্লাস কিউ স্কয়ার। এখন 0টা যদি আপনি না লেখেন কিছু হবে? হবে না। সো আপনি এখানে লিখতে পারেন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে যখন দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে তখন লব্ধির মানটা হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, আচ্ছা, তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। তো আমাদের সামান্তরিক সূত্রটা এ টু জেড ক্লিয়ার। সো চলেন এখন আমরা কিছু অঙ্ক দেখব। দুটি দিক রাশির মানে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান হচ্ছে 5 করে, মানে দুইটা ভেক্টর রাশির মান সমান, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করে। তাদের লব্ধির মানটা বের করতে বলছে, আবার কি বের করতে বলছে স্যার? দিকও বের করতে বলছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে, মনে করেন দুইটা ভেক্টর, একটা ছিল আমাদের পি ভেক্টর এবং আরেকটা ভেক্টর কি ছিল? আমাদের কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টর প্রত্যেকটারই মান কত স্যার? 5। দুইটা ভেক্টরের প্রত্যেকটারই মান কত স্যার? 5। ঠিক আছে, আমি এটা লিখলাম। এখন কিভাবে স্যার অঙ্কটা করব? তাহলে আমরা লিখতে পারি যে আর সমান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস 2p³ cos। দেখেন এই ক্ষেত্রে আমাকে বলেই দিয়েছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখবো cos 120। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস কিউ স্কয়ার। এখন আমি মানগুলো একটু অ্যাপ্লাই করে দেই। পি এর মান কত স্যার? 5, তাহলে 5 এর উপর একটা স্কয়ার প্লাস 2p³। এখন আমাকে বুঝতে হবে যে cos 120 ডিগ্রির মান কত। দেখেন আমি বলে দিই, কিভাবে বলে দিব দেখেন। cos 120 ডিগ্রির মানটা বের করে নেই। আমি এটাকে চাইলে লিখতে পারি cos 180 মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, ত্রিকোণমিতির কনসেপ্ট দ্বারা বের করতেছি, আপনারা ক্যালকুলেটর লিখে দিবেন, মানটা চলে আসবে। তো যারা ক্যালকুলেটর দ্বারা বের করবেন না, এইভাবে যারা বোঝে তাদের জন্য আমি একটু দেখা দিচ্ছি। সেখানে হবে কত? cos মাইনাস cos 60 ডিগ্রি। সো cos 60 এর মানটা কত? হাফ। সো আমরা বলতে পারি যে cos 120 ডিগ্রি মান হচ্ছে কত স্যার? মাইনাস হাফ। সো আমি এখানে cos 120 ডিগ্রি মান লিখে দিলাম মাইনাসের হাফ, তারপরে প্লাস 5 স্কয়ার। তাহলে এখানে হবে কত স্যার? 25
প্লাসে মাইনাসে মাইনাস, 2 এ 2 কাটা, 5 পির মানও 5 কিউ এর মানও 5 প্লাস 25 রুট ওভার দেখেন 25 মাইনাস 25 প্লাস 25। সো এটা কেটে দিলেন, তাহলে এখানে হবে আপনার কত, রুট ওভার 25 থাকবে, সমান সমান আমরা কত পাই স্যার, 5 পাই। সেক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত আসবে, 5ই আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটার মান যদি 5 হয় এবং তারা যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে তার লব্ধির মানটা হবে 5। তার লব্ধির মানটা কত হবে, 5 হয়ে যাবে। এরপরে আমরা লব্ধির দিকটা বের করব। আমাকে কিন্তু বলছে যে লব্ধির মানটাও বের করো, আবার কি বের করো স্যার, দিকটাও বের করার কথা বলছে। হ্যাঁ, আমাকে লব্ধির মানটা বের করার কথা যেমন বলছে, সামনে আবারই দিক বের করার কথা বলছে। এখন দিক বের করার কথা তো আমি জানি কিভাবে স্যার, ওই যেটাকে দেখাইলাম, টেন আলফা সমান হচ্ছে, আমরা যদি সূত্রটা দেখি, আমরা সূত্রটা অলরেডি কিন্তু এখানে লিখে রাখছিলাম। দেখেন দিক বের করার যে সূত্রটা ছিল সেই সূত্রটা যে এখানে অলরেডি লেখা আছে, আপনারা এখান থেকে এটা দেখলেই পারবেন। এই যে স্যার দিক বের করার সূত্র, এটা দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে। আমি এখান থেকে সরাসরি লিখে দিই, tan ইনভার্স কিউ সাইন থিটা। তো প্রত্যেকটা ভেক্টরের মানই তো 5, তাহলে কিউ এর মানও হবে 5, দ্যাট মিন্স এখানে লিখবো 5 সাইন, এবং থিটার মানটা কত স্যার, 120 ডিগ্রি। আচ্ছা, তারপর আবার এর মান 5 প্লাস 5 cos 120 ডিগ্রি। আপনি যদি ক্যালকুলেটর করেন, এইটুকু ক্যালকুলেটর করার পরে এইটুকুর কি একটা মান আসবে না, যে মানটা পাবেন সেটার সাথে tan ইনভার্স দিয়ে দিলেই যে ভ্যালুটা পাবেন সেটি হবে আপনার আনসার। আশা করি আপনারা এটা ক্যালকুলেটর ইউজ করে এই মানটা বের করতে পারবেন। সো চলুন এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। স্যার এখানে একটা বলছে, দেখেন আগের প্রশ্নটা ঠিক উল্টো প্রশ্নটাই কিন্তু এখানে বলছে যে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10, মানে দুইটা মানই সমান, এবং এদের লব্ধির মান হচ্ছে 10 নিউটন হলে এদের অন্তর্ভুক্ত কোণ, মানে এদের যে থিটার মানটা আছে সেটা, এবং লব্ধির দিক বের করতে বলছে আলফা সমান কত। তাহলে এই দুইটা কথা, মানে এটা ঠিক উল্টা কথাটা বলছে এখানে, আগেরটা যা দেওয়া ছিল সেটা ঠিক উল্টা কথাটা। তো আপনারা যদি আগের প্রশ্নটা ভালো করে বুঝে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নটাও আপনারা নিজেরাই সলভ করবেন। সো এটা আপনাদের কাজ, এটা আপনারা একটু সলভ করে নেবেন। এখন লাস্ট প্রশ্ন আমাদের, যে লম্ব বিক্ষেপ প্লেটের যে প্রশ্নগুলো আমরা দেখছিলাম সেটাই আমাকে বের করতে বলছে। দেখেন বলছে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ বের করো। আমি যে আপনাদেরকে বলছিলাম আমরা যদি লম্ব বিক্ষেপ রিলেটেড প্রশ্নগুলো দেখি তাহলে এটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা এখন আমরা একটু দেখি। দেখেন তো আমাকে কি বলছে, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। পি এর লম্ব বিক্ষেপ মানে আপনাকে কি বের করতে বলছে স্যার, পি কস থিটা, এটা বের করতে বলছে। তাহলে আমরা যে ক্রস গুণফলটা জানি সেটা অনুযায়ী সূত্রটা যদি লিখি আমরা, পি ডট কিউ অর্থাৎ স্কেলার গুণনের পি কিউ কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি চাইলে লিখতে পারি না যে পি কস থিটা সমান হচ্ছে আমাদের পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। ওকে, তাহলে এই যে পি কস থিটা মানে হচ্ছে পি এর লম্ব বিক্ষেপ। এখন আপনি এখানে মান বসে হিসাব করেন তাহলে আনসারটা চলে আসবে। এখন এখানে যে স্যার আমাদের পি লিখছি, পি এর মানটা কত, 2i প্লাস 3j প্লাস k, এবং কিউ এর মানটা হচ্ছে স্যার কত, 3i মাইনাস j প্লাস 4k, এবং নিচে স্যার কোন ভেক্টরের মান, এটা কিন্তু কিউ হচ্ছে মানে কি, কিউ ভেক্টরের ভ্যালু। এখন কোন একটা ভেক্টরের ভ্যালু বের করতে গেলে কি বের করতে হয় জানেন, তাহলে কিউ ভেক্টরের ভ্যালুটা হবে আপনার, কিউ ভেক্টরের মানটা হবে, মান বের করার জন্য আমরা মডুলাস বলি আর কি, মডুলাস দিলে বুঝবেন এই ভেক্টরের মানের কথা বলছে। সো কিউ ভেক্টরের মানটা হবে, কি মান বের করব, আই এর সহগ কত 3, এটার বর্গ করবেন তাহলে 3 স্কয়ার, প্লাস জে এর সহগ কত আছে স্যার এখানে বলেন তো, -1 আছে তাই না, সো আমরা লিখলাম -1 হোল স্কয়ার, তারপরে কে এর সহগ কত আছে 4, 4 এর উপরে হোল স্কয়ার,
হিসাব করলে তো কত আসে, 3 এর উপরে স্কোয়ার করলে হবে 9, 1 আর এখানে আছে 16। তাহলে কত হচ্ছে স্যার, 10 আর 16 মিলে হচ্ছে 26। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কিউ ভেক্টরের ভ্যালু। আমি এখানে লিখলাম √26। উপরে এখন দুইটা ভেক্টরের মধ্যে গুণটা কিভাবে করে স্যার? গুণটা করে মূলত আপনি আই এর সাথে আই গুণ করবেন, জে এর সাথে জে গুণ করবেন, কে এর সাথে কে গুণ করবেন, ইটস এনাফ। তাহলে দেখেন এখানে আছে কত 2i, এখানে আছে 3i, তাহলে 3 গুণে কত হয় 6। এবং আই এর মান আর এ এর মান কি স্যার সেম না, এক। এটা ছিল সেটা। তাহলে এখন এই যে দেখেন 3 গুণে কত আমাদের 6। তারপরে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 3 ওকে 3, তারপরে হচ্ছে 4 ওকে 4, আর নিচে হচ্ছে কত √26। তাহলে এখানে কত আসে, √26টা হচ্ছে নিচে, আর উপরে কত আছে স্যার আমাদের এখানে, যদি 6 থেকে 3 বিয়োগ করে তাহলে 3 থাকতেছে, 3 4 মিলে কত হলো 7। এই হচ্ছে আপনাদের আনসার। এই হচ্ছে আমাদের কিউ এর উপর পি এর লম্ব বিকৃতি। এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং একটা ক্লাসেই আমরা কিন্তু ভেক্টরটাকে কমপ্লিট করে দিলাম। একটা শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে তার ভেক্টর অধ্যায় থেকে কোনো প্রকার ঝামেলা থাকবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।